আম হ্যাঁ, সেটা সেটা হবে। কারণ তাদের আসলে আম ট্রান্সপোর্টেশন কস্ট অথবা হাউজিং ফ্যাসিলিটিস যখন সে কমে যাবে, তখন আসলে তার অন্যান্য কস্টও বেড়ে যাবে আরকি। অথবা তার প্রপার হাউজিং ফ্যাসিলিটিস এর সাথে um, human productivity is very much related, highly positively correlated. So সেদিক থেকে প্রোডাক্টিভিটি কমবে, ইকোনমিক্যালি কিছু ইস্যু তৈরি হবে। বাট আরবান এরিয়াতে আসলে কি ধরনের প্রবলেম ক্রিয়েট হবে? সো ওয়ান অফ দ্য মেজর প্রবলেম উড বি ডেভেলপমেন্ট অফ আরবান স্প্রলিং সেটেলমেন্ট। যখন আমি শহরের বাউন্ডারির ভিতরে পুয়ার পিপলকে অ্যাকোমোডেট করতে পারবো না, তখন তারা শহরের বাউন্ডারির বাইরে, যেখানে রোড উইথ খুবই কম, অথবা কাঁচা রোড, অথবা ইটের সলিং হয়েছে, কোনো স্ট্রিট লাইট নাই, একটু নিচু জমি, বর্ষাকালে হয়তো রাস্তায় পানি ওঠে, সো এইসব জায়গাতে গিয়ে তারা আসলে জমি কিনবে অথবা বাড়ি ভাড়া নিবে। বাড়ি ভাড়া যদি ডিমান্ড থাকে, তাহলে সে যদি জমি কিনতে নাও পারে, ওই এলাকার লোকজন যার জমি আছে সে দেখবে যে আমার তো বাড়ি ভাড়া ডিমান্ড আছে, সো সেই দেখা গেল যে একটা একতলা দোতলা অথবা টিনের ঘর তুলে দিয়ে তাকে ভাড়া দিচ্ছে আর কি। সো দ্যাট মিনস তার তো আসলে এমপ্লয়মেন্টের জন্য শহরে থাকতেই হবে। সো সে যেহেতু রেন্ট অ্যাফোর্ড করতে পারছে না অথবা ল্যান্ড অ্যাফোর্ড করতে পারছে না, সে আইদার শহরের একটু দূরে গিয়ে, খুব বেশি দূরে না, একটু দূরে গিয়ে জমি কিনবে, অথবা হচ্ছে বাড়ি ভাড়া করে থাকবে। অ্যান্ড দ্যাট মেক্স আরবান স্প্রলিং। সো আরবান স্প্রলিংটা কি, যে একটা স্পন্টেনিয়াস স্ক্যাটার্ড লিপফ্রগ ডেভেলপমেন্ট। লিপফ্রগ মানে হচ্ছে, লিপফ্রগ কি জানো তো? মানে ব্যাঙ কিভাবে লাফ দেয়। সে একটা জায়গাতে দাঁড়ায় আছে, সে লাফ দিয়ে আরেকটা জায়গাতে চলে যাচ্ছে, ওখান থেকে লাফ দিয়ে আরেকটা জায়গাতে চলে যাচ্ছে। দ্যাট মিনস ভেরি মাচ স্ক্যাটার্ড। এখানে একটা ৫টা ৭টা ১০টা ১২টা ঘর হলো, আবার ৫০০ মিটার দূরে গিয়ে আবার একটা ৫টা ৭টা ১০টা ঘর, এরকম স্ক্যাটার্ড ডেভেলপমেন্ট। সো যখন আসলে শহরটা বাড়ে, যখন বাউন্ডারি চেঞ্জ হয়, তখন এই জায়গাগুলো যখন সিটি কর্পোরেশনের ভিতরে আসে, সিটি কর্পোরেশনের প্রচুর, অথবা পৌরসভার প্রচুর মানি স্পেন্ড করতে হয় ওইসব জায়গাতে, কারণ রোড খুবই ন্যারো, সেগুলোকে ওয়েট করতে হয়। ওয়াইড করতে গিয়ে তার প্রচুর অ্যাকুইজিশন করতে হয়। ড্রেনেজ ফ্যাসিলিটিস নাই, নতুন করে আবার সব ভেঙে চুরে নতুন করে ড্রেনেজ ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হয়। সো আলটিমেটলি যেটা হয় যে, শহরে যেহেতু তারা থাকতে পারছে না, বাট দে নিড দ্য এমপ্লয়মেন্ট ইন দ্য সিটি, হোয়াট দে ডু, দে ট্রাই টু রিসাইড ইন দ্য সিটি এজ, অথবা সাবারবান এরিয়াস অর পেরি আরবান এরিয়াস, যেখানে রেন্ট কম, কিন্তু খুব সহজেই অটো কিংবা মোটরসাইকেলে সে শহরে এসে জব করে আবার ব্যাক করতে পারছে আর কি। অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আরবান স্প্রলিং। তো এই কারণে ইউরোপিয়ান আরবান স্প্রল এবং বাংলাদেশের আরবান স্প্রল ইজ ভেরি মাচ ডিফারেন্ট। ইউরোপিয়ান আরবান স্প্রল হচ্ছে ভেরি মাচ প্ল্যান্ড। ওইখানে আরবান স্প্রল হয় হচ্ছে যে, ফর এক্সাম্পল নতুন করে হাউজিং ডিমান্ড তৈরি হলো, তখন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে একদম ফুল ফ্লেজেড প্ল্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করে আর কি। এবং তারপরে নতুন টেনেন্টরা ওখানে মানে ঘর কিনে কিনে কিংবা বাড়ি হাউস কিনে অথবা অ্যাপার্টমেন্ট কিনে। এরকম নিজে গিয়ে একটা ছোট বাড়ি করে এরকম করে থাকা, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু ইন ইউরোপ। এবং সেটা ঘটেও না, ইললিগাল কাইন্ড অফ। সো ওইখানে আরবান স্প্রল ইজ ভেরি মাচ প্ল্যান্ড। সো ওইখানে যখন আসলে সাবারবান ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে মেট্রোকে কানেক্ট করে দিচ্ছে, তার সাথে বাস লাইনকে কানেক্ট করে দিচ্ছে, তার সাথে পার্ক, ওপেন স্পেসেস, মার্কেট, সব কিছুকে কানেক্ট করে দিচ্ছে আর কি। বাট বাংলাদেশে যেটা হয় যে, একটা ডেভেলপমেন্ট হচ্ছে শহরের বাইরে, এরপরে গভর্নমেন্ট কিংবা অথরিটি রিয়াক্ট করে আফটার 10, 15, 20, 30 ইয়ার্স। সো যার ফলে আমরা শহর দেখি যে আসলে এরকম ভেরি মাচ হ্যাফাজার্ড, ভেরি মাচ ইনঅর্গানিক। দের ইজ নো তোমার ওয়াইডলি ওয়াইড ওয়াইড রোড নাই, তারপরে হচ্ছে আদার ড্রেনেজ ফ্যাসিলিটিস নাই, স্ট্রিট লাইট নাই, কিছুই নেই। সো এনিওয়ে, সো এই ল্যান্ড ইস্যুসটাকে বাংলাদেশে আমরা ল্যান্ড ইস্যুসটাকেই সব থেকে
প্রমিনেন্ট একটা ইস্যু মনে করি, এবং প্ল্যানিং এর সাথে ল্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টটা আসলে ওয়ান অফ দ্য মেজর ইস্যুস আর কি। সো যার ফলে আমরা এই সলিউশন একটা নিয়ে আসার চেষ্টা করেছি, যেটা বিশ্বের বিভিন্ন দেশেই হয়েছে। সেটা হলো যে সিএলটি, আমরা বলি কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট, এটা অস্ট্রেলিয়াতে আছে, এটা ইউএসএতে আছে, এটা জাপানে আছে, মানে এশিয়াতে যে নাই তা না, জাপানেও আছে, এবং কিছুটা থাইল্যান্ড কিংবা এই রিজিয়নে এখন ফ্লারিশ করছে আর কি। সো কমিউনিটি ল্যান্ড ট্রাস্টটা কি? সো কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট হচ্ছে যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রায় 40% ল্যান্ড ওনার আসলে ভেরি মাচ মার্জিনাল ল্যান্ড ওনার। ওকে, তোমার ওই 4 শতক 5 শতকের জমি এরকম লোকজনই বেশি আর কি। 10 শতকের নিচে জমি এরকম 40% লোক আছে আর কি, ফ্যামিলিজ আছে আর কি। সো ওই 4 শতকে সে আসলে যে খুব বেশি ভালো রিটার্ন নিয়ে আসতে পারছে সেটাও কিন্তু না আর কি। কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের মেজর ফোকাস হলো যে এইরকম ডিফারেন্ট আমাদের কোঅপারেটিভস আমরা করেছি বিভিন্ন জায়গাতেই, বাট ওটার কিছু সাকসেস স্টোরিজও আছে, ফেলিওর স্টোরিজও আছে। সো সিমিলার কাইন্ড অফ থিংস। কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের যেটা হয় যে এইরকম ছোট ছোট ল্যান্ড পার্সেল সব ওনার আসলে এক কোঅপারেটিভসের থেকে একটু ডিফারেন্ট। কিরকম? যে এই সব ওনার তার ল্যান্ড রাইটসটা থাকে, কিন্তু একটা পার্টিকুলার টাইমের জন্য একটা কোম্পানি অথবা কোনো একটা বোর্ড অফ ডিরেক্টরস অথবা ট্রাস্টি বডির কাছে এটা হ্যান্ড ওভার করে আর কি। সো এই ট্রাস্টি বডি কি করে যে ওদের হয়ে এই 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 যে অ্যাকিউমুলেটেড ল্যান্ড, এইখানে এগ্রিকালচারাল প্র্যাকটিস অথবা আরবান এরিয়াতে হলে বিজনেস অথবা রিয়েল এস্টেট, এবং সেখান থেকে একটা সার্টেন টাইপস অফ প্রফিট, সার্টেন মার্জিনের প্রফিট ইন ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ল্যান্ড ওনারকে শেয়ার করে। সো দিস ইজ উই কল কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। অস্ট্রেলিয়াতে আছে REIT, রিয়েল এস্টেট ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, কাইন্ড অফ REIT। আমেরিকাতে এটা বিভিন্ন নামে ডাকা হয় আর কি। সো REIT অনেক কাজই করে, তারা আসলে রিয়েল এস্টেট কোম্পানিজ কাইন্ড অফ থিং, বাট ট্রাস্টের আন্ডারে চলে আর কি। সো একটা ট্রাস্টি বডি থাকে, সেই ট্রাস্টি বডি ডিফারেন্ট ওনারের কাছ থেকে ল্যান্ড কালেক্ট করে, ওনারশিপটা তারা ট্রান্সফার করে না, জাস্ট যে আমরা বললাম যে ডিফ্যাক্টো, যে তারা শুধুমাত্র লিজিং পাওয়ার থাকে ট্রাস্টের, এবং ওইখানে তারা হচ্ছে বিল্ডিং হলে বিল্ডিং, কমার্শিয়াল স্পেস হলে কমার্শিয়াল স্পেস, এগ্রিকালচারাল ল্যান্ড হলে এগ্রিকালচারাল ল্যান্ড, সবকিছু মিলে তারা হচ্ছে ওইখানে বিজনেসটা করে আর কি একত্রে। এবং যার ফলে আমরা ইকোনমিক্সে পড়ে আসছি ইকোনমিজ অফ স্কেল। তোমাদের মনে হয় ইকোনমিক্স কোর্স ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সেখানে তোমাদের পড়ার কথা ইকোনমিজ অফ স্কেল। ইকোনমিজ অফ স্কেল কি? কেউ কি বলতে পারবে? ইকোনমিজ অফ স্কেল, হোয়াট ইজ ইকোনমিজ অফ স্কেল? তোমাদের তো একটু রেসপন্স করতে হবে, মানে ভুল শুদ্ধ যাই হোক, একদম। একে তো হচ্ছে অনলাইন ক্লাস, দুইয়ে যদি তোমরা হচ্ছে জাস্ট শুয়ে বসে জাস্ট ক্লাস করো, তাহলে তো আসলে ক্লাস করার প্রয়োজন পড়বে না। সো ইউ হ্যাভ টু রেসপন্ড। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার এই যে এরকম কি যে হচ্ছে ওনারা হচ্ছে প্রোডাকশন কখনো বাড়ায় দেয়, কখনো কমায় দেয় দামের হচ্ছে উঠানামার জন্য, এরকম কিছু নাকি? না, ইকোনমিক্স তো পড়ছোই, এগুলো তো তোমাদেরকে জানতে হবে। তোমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জিনিস যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে ভুলে যাও, তাহলে 5 বছর পরে কি করবা? কিছু কিছু তো আইডিয়া তোমার মানে ধরো হচ্ছে পড়াশোনা তো তোমার সারা জীবন মনে থাকবে না, তুমি হয়তো তোমার প্রফেশনাল ফিল্ডে গিয়ে তুমি প্র্যাকটিসের মাধ্যমে অনেক কিছু জানতে পারবা, বাট কিছু বেসিক আইডিয়া তো ভোলা যাবে না, বুঝছো? ওই যে সেদিন যেটা বললাম যে ডাক্তার যদি প্যারাসিটামলের নাম ভুলে যায়, তাহলে তো খুবই মুশকিল। ডাক্তারকে আসলে প্যারাসিটামলের নাম কোনো ডাক্তার যদি ভুলে যায়, কি আমার বলতে না পারে,
তাহলে তো তাকে ডাক্তার বলা যাবে না। একই রকম ভাবে প্ল্যানারদের তো প্ল্যানিং তো এটা কোনো অ্যাকচুয়ালি কোনো মৌলিক কোনো তোমার সাবজেক্ট না, এটা হচ্ছে জাস্ট মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন ডিসিপ্লিন থেকে আইডিয়া নলেজ ধার করে একটা প্ল্যানিং একটা প্রফেশন দাঁড়াইছে আর কি। আর্কিটেকচার থেকে আসছে, সিভিল ইঞ্জিনিয়ার থেকে আসছে, জিওগ্রাফি থেকে আসছে, ইকোনমিক্স থেকে আসছে, সোশিওলজি থেকে আসছে, অ্যানথ্রোপোলজি থেকে আসছে, ওকে, তারপরে হচ্ছে তোমার আইটি থেকে আসছে, সবকিছু মিলাই একটা প্ল্যানিং। তো যার ফলে আমাদের কিছু কোর নলেজ আছে বিভিন্ন সাবজেক্টের, যেটা আসলে তুমি ডে টু ডে লাইফে তোমার এটা প্রয়োজন পড়বে আর কি। এবং এমন না যে একটা সাবজেক্ট পাস করে গেলাম ওটার কখনো আমার প্রয়োজন পড়ছে না আর কি। ওকে, সো বলো ইকোনমিক্স অফ স্কেল কি, জেনারেট সাম আইডিয়া যে আসলে কি হতে পারে। ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার, ইকোনমিক স্কেল আমার যতটুকু মনে হচ্ছে কোন একটা প্রোডাক্ট তার যখন প্রোডাকশন বাড়বে তখন হয়তো প্রাইস কমবে, এরকম কিছু। এক্স্যাক্টলি, মানে এই তো মানে মানে ইউ শুড কাম আপ। হয়তো তোমাদের মানে এটা জানা আছে কিন্তু একটু পার্টিসিপেট করতে হবে। এক্স্যাক্টলি সো ইকোনমিক্স অফ স্কেল আসলে তাই বলে, তুমি যখন আসলে তোমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবা তোমার আসলে পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে যাবে। ওকে, যেমন হচ্ছে আমি যদি একটা জুতা তৈরি করি, তাহলে একটা জুতার জন্য আমার একজন লেবার লাগছে। ধরো আমি কাজ করছি না, আমি আসলে ইনভেস্টর, আমি একজন লেবারকে নিয়ে কাজ করাচ্ছি। আমি যদি একটা জুতা তৈরি করি তাহলে কি আমার একজন লেবার লাগছে, একটা কাজ করার জায়গা লাগছে, ম্যাটেরিয়ালস লাগছে, অনেক কিছু লাগছে, জাস্ট আমি একটা জুতা তৈরি করছি। বাট ওই লেবারকে দিয়ে তো আমি সারাদিনে আরো 2-3টা জুতা তৈরি করতে পারি। তার মানে একটা জুতা তৈরি করতে গিয়ে যদি আমি এত সময় ব্যয় করি তাহলে তো আমার একটা জুতার প্রাইস তো অনেক বেশি পড়ে যাচ্ছে, যেখানে আমি দিনে হয়তো 5টা-7টা জুতা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে তাহলে তখন প্রোডাকশন কস্টটা ভাগ হয়ে যাচ্ছে আর কি। সিমিলারলি যদি যার 3 শতক কিংবা 2 শতক জমি, সে যখন একজন ট্রাক্টর ভাড়া করবে, তারপরে হচ্ছে পানির সেচ দিবে ফর এক্সাম্পল, তারপরে হচ্ছে ধরো সার কিনবে, তারপরে হচ্ছে বীজ কিনবে, সবগুলোতেই তাকে আসলে অত অল্প পরিমাণে হয়তো কেউই তাকে দেবে না। ওকে, অথবা দেবে তখন তার ইউনিট মানে পার ইউনিট প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। এবং যার ফলে কিন্তু এখন আমরা দেখছি যে আমরা বলছি যে কৃষকরা ধানের দাম পাচ্ছে না কিংবা চালের দাম পাচ্ছে না, কারণ তার যে প্রোডাকশন কস্ট তার থেকে তার হচ্ছে যে রেভিনিউ জেনারেশন হচ্ছে সেটা অনেক কম। সো কম হওয়ার কিছু মার্কেট ম্যানিপুলেশন তো আছেই, বাট ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে এই যারা সাবসিস্টেন্ট ফার্মার, যারা আসলে মার্জিনাল ফার্মার, তারা কখনোই লাভ করতে পারবে না এই মার্কেটে। একটা প্রোডাকশন করে সে কখনোই লাভ করতে পারবে না, কারণ তার আসলে প্রতিটা ইউনিট কস্ট অনেক বেশি। সার তাকে একটু বেশি কিনতে হচ্ছে, সে যখন চিন্তা করতেছে বেশি যখন কিনছি দিয়ে ফেলাই জমিতে। হ্যাঁ, একটা পাওয়ার টিলার এসে বলতেছে যে তোমার ওই 2 শতকের জমিতে যাওয়ার জন্য তো আমার 5 লিটার তেল পড়বে, সো কাছাকাছি যদি জমিতে যখন আমি অর্ডার পাবো তখন তোমারটাও করে দেবো। আলটিমেটলি ওই কৃষককে আসলে ধরো 10 দিন ওয়েট করা লাগছে। ওই 10 দিন আগে যদি সে ধানটা রোপণ করতো সে হয়তো আগে এটা সেল করতে পারতো। সো এই ধরনের ইস্যুস গুলো কিন্তু আছে, বাট এই ইস্যুস গুলো কখনোই আসলে তুমি পেপার পত্রিকাতে দেখতে পাবা না, কারণ পেপার পত্রিকাতে এই লেভেলে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার মতো সাংবাদিক খুবই কম আছে আর কি। এখন তো যে কোনো কিছু পড়েই সাংবাদিক হওয়া যায়। যাই হোক, সো এই লেভেলের ক্রিটিক্যাল অ্যানালাইসিস মানে খুব জেনারেল যে রেটরিক সেটাই তুমি পেপার পত্রিকাতে দেখতে পাবো যে মার্কেট ম্যানিপুলেটর আছে। এই কারণে মার্কেট ম্যানিপুলেটর তুমি যে কোনো একজন ফরিয়ার কাছে যাও, যদি প্রতি বছরই সে এরকম মার্কেট ম্যানিপুলেট করে তাহলে তো প্রতিটা ফরিয়ার কোটিপতি হয়ে যাওয়ার কথা, তার তো আর ব্যবসা করার কথা না। কিন্তু সে দেখো 30-40 বছর ধরে ফরিয়াগিরি করে যাচ্ছে আর কি। তার মানে কি, তার মানে সেও যে কোটিপতি হয়ে যেতে পারতেছে তা কিন্তু না। সো আদার্স ফ্যাক্টরস আর ওয়ার্কিং হিয়ার। ওকে, সো এই কারণে ইকোনমিজ অফ স্কেলকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না। চায়না এত কম দামে প্রোডাক্ট দেয় কিভাবে, কারণ সারা বিশ্ব থেকে তার কাছে প্রোডাক্টের অর্ডার আসতেছে। সে শুধু কি করছে, একই ফ্যাক্টরিতে একই ধরনের টিভি প্রোডাকশন হচ্ছে, শুধুমাত্র লোগো চেঞ্জ করে সে ভিয়েতনামে পাঠিয়ে দিচ্ছে, আর একটা লোগো চেঞ্জ করে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে,
আর একটা লোগো চেঞ্জ করে সে আসলে ইন্দোনেশিয়াতে পাঠিয়ে দিচ্ছে, সেম প্রোডাকশন, সেম স্পেসিফিকেশন, এভরিথিং সেম। সো সে আসলে সারা বিশ্বকে কম দামে দিতে পারবে না, তো কি বাংলাদেশ দিবে? সো বাংলাদেশে ধরো অর্ডার আসতেছে 100 ইউনিট, তোমার হচ্ছে চায়নাতে ওই সেম জিনিস অর্ডার যাচ্ছে 1000 ইউনিট, সরি 100,000 ইউনিট। So economies of scale is one of the pillar of economic, how economy would function. Okay, so এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সো যার ফলে ওই আইডিয়া থেকেই বেসিক্যালি কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট এসেছে, যে আমি যদি 10 জন ফার্মারকে 4 শতক করে জমি আছে, কিন্তু আমি ওইটা 10 জনকে 40 শতক নিয়ে নিলাম, একটা ট্রাস্টের আন্ডারে একটা ট্রাস্টি বডি তৈরি হলো, সেখানে হয়তো ওই ওনারদেরও কেউ থাকতে পারে। সো একটা ট্রাস্টি বডি যারা আসলে ভেরি মাচ প্রফেশনাল ইন এগ্রিকালচার অর ইন রিয়েল এস্টেট অর ইন আদার কমার্শিয়াল বিজনেসেস, যারা আসলে একটা বিজনেসের মতো অপারেট করবে। সো ওই অপারেশনের মাধ্যমেই কিন্তু সেখান থেকে তারা প্রফিট জেনারেট করতে পারবে, এবং সেই প্রফিটের একটা পার্সেন্টেজ তখন ল্যান্ড ওনার এনজয় করতে পারবে আর কি। ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া অফ কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। ওকে, সো যে কারণে বলা হচ্ছে ল্যান্ড টু পার্সন রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 0.06 হেক্টর পার পার্সন, এবং সরি রেশিও হচ্ছে 0.06 হেক্টরস পার পার্সন। হেক্টরসকে তুমি যদি এখন শতক কিংবা বিঘাতে কনভার্ট করো, দেখবা যে অনেক কম, কম্পারেটিভলি অনেক কম। সো যেটা বলা হচ্ছে দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য লোয়েস্ট না, দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট মিনস এর থেকে কম, বাংলাদেশের থেকে কম আর কোথাও নাই। হয়তো আরো 2-1টা কান্ট্রিতে, একদম নিচের দিকের কান্ট্রিগুলোতে কিছু পাওয়া যাবে আর কি। সো এই ধরনের ল্যান্ড টু পার্সন রেশিও দিয়ে তুমি তো এখান থেকে এই যে সাবসিস্টেন্স ক্রপিং দিয়ে সেখান থেকে তো প্রতিটা হাউস হোল্ডের জন্য লাভ বের করে আনা খুবই ডিফিকাল্ট। ওকে, যার ফলে কি হচ্ছে যে একদিকে যেহেতু ল্যান্ড টু পার্সন রেশিও ইজ ভেরি লো, তার মানে হচ্ছে স্কেয়ারসিটি এক্সিস্ট করছে। ইকোনমিতে আরেকটা তোমার প্রিন্সিপাল আছে, স্কেয়ারসিটিস প্রিন্সিপাল। স্কেয়ারসিটি হচ্ছে ডিমান্ড সাপ্লাই স্কেয়ারসিটির সাথে রিলেটেড। স্কেয়ারসিটি মিন্স যে প্রোডাক্টটা যত বেশি স্কেয়ার্স, সেই প্রোডাক্টের দাম তত বেশি। ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল ইউরেনিয়াম। ওকে, যত বেশি স্কেয়ার্স কোনো প্রোডাক্ট, তার দাম তত বেশি। সো তার মানে কি হচ্ছে যে একদিকে আমাদের ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড কিন্তু কমছে, কারণ তোমরা তোমাদের গ্রামের বাড়িতে গেলেও দেখতে পাবো যে যেসব জায়গাতে আগে এগ্রিকালচারাল ল্যান্ড ছিল সেখানে এখন বাড়ি হয়ে গেছে, সেখানে এখন ধরো অন্য অনেক কিছু হয়ে গেছে আর কি। সো কাল্টিভেবল ল্যান্ড দিন দিন কমছে, আবার আরবান এরিয়াতে ল্যান্ড প্রাইস যেহেতু স্কেয়ারসিটি অনেক বেশি, আরবান এরিয়াতে ল্যান্ড প্রাইসও বাড়ছে। সো আরবান এরিয়াতে ল্যান্ড প্রাইস বাড়ার ফলে এই যে যেটা বললাম যে পুয়ার পিপল, তারা আসলে তাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গিয়েছে আরো 10 বছর 15 বছর আগে। বাংলাদেশে 2012-2013 পর্যন্ত ল্যান্ড প্রাইস একটা স্বাভাবিক পর্যায়ে ছিল। আফটার 2012 or 13 কিছু কিছু ক্ষেত্রে আরবান এরিয়াতে ল্যান্ড প্রাইস প্রায় 10 গুণের মতো বেড়েছে, 10 থেকে 12 গুণের মতো বেড়েছে। সেই হিসেবে কিন্তু মানুষের যে ইনকাম অথবা হচ্ছে আদার্স যেসব ইস্যুস, রেভিনিউ জেনারেশন, সেটা কিন্তু ওইভাবে বাড়েনি। তো যার ফলে একটা মিসম্যাচ ক্রিয়েট হয়েছে আর কি। এবং একই সাথে আসলে কিছুটা ফাইন্যান্সিয়াল গ্যাপসও আছে, যেটা আসলে প্রাইভেট সেক্টর নট দ্য পাবলিক সেক্টর ক্যান মিট, এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস আছে যার ফলে প্রাইভেট সেক্টরও আসলে ইনভেস্ট করছে না। সো মানে বাংলাদেশে তোমরা এখন জানো যে কয়েকটা ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে গেছে, অথবা হচ্ছে প্রচুর লোকজন হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে চলে গেছে। এটা কি শুধুমাত্র তাদের দোষ? আমাদের ইকোনমি কিংবা আমাদের রাষ্ট্রের কোনো
উম, দায়িত্ব নাই? দেখো, কলম্বাস ফর এক্সাম্পল, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে কিভাবে, কেন? এবং ওই সময়ে সে জানে না যে আসলে সে কোথায় যাচ্ছে, তারপরেও এই যে তার জাহাজ কেনা, লোকজনকে বেতন দিয়ে নাবিক হিসেবে নেওয়া, তারপরে তাদের 6 মাস 1 বছর নৌকায় থাকছে, শিপে থাকছে, তাদের খাওয়া দাওয়া, এই খরচটা কে দিয়েছে? কলম্বাস নিজে দিয়েছে? কলম্বাস নিজে দেয় নাই। কলম্বাস ওয়াজ কাইন্ড অফ আমাদের মতো একজন প্ল্যানার, কিংবা সে একজন ধরো নাবিক, তার তো অত টাকা পয়সা নাই। বাট এই 1 বছর 2 বছর 3 বছর আগে তো ধরো হচ্ছে এরকম কোনো ইঞ্জিনের কোনো নৌকা ছিল না। তারা আসলে ওই যে দাঁড় বেয়ে বেয়ে তোমার হচ্ছে একটা অচেনা জায়গাতে যাচ্ছে, ফেরত আসতে পারবে কিনা তাও শিওর না। ওকে, সেখানে এই 2 বছর 1.5 বছর ধরে প্রায় 40 50 60 70 জন একটা জাহাজে থাকছে, বছরের পর বছর তাদের প্রতিদিনের খাবার দাবার, আদার্স তাদের স্যালারি, এই টাকাটা আসছে কোত্থেকে? সেই 1600-1500 সাল থেকেই ইউকে, ইউকেতে ঠিক না, ইউকে ওই সময়টাতে অত বেশি অর্গানাইজ ছিল না, বিশেষ করে হচ্ছে এই তোমার নেদারল্যান্ড কিংবা এই রিজিয়নটা। নেদারল্যান্ডে তোমার ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1566 সালে অথবা 1656 সাল, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই সময়টাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হওয়া, ডাচ কোম্পানি, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1656 সাল মোস্ট প্রবাবলি। এবং সেই 1656 সালের বিল্ডিং তুমি এখনো দেখতে পাবা আমস্টারডামে। আমস্টারডামে ওই বিল্ডিংটা উপরে এখনো লেখা আছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1656। সো যেটা বলতে চাইছিলাম যে ইনভেস্টমেন্ট ওই সময় কলম্বাসকে করতো বেসিক্যালি রাজা এবং জেনারেল পিপল। কি কারণে? যে নতুন একটা কন্টিনেন্ট যদি আবিষ্কার করতে পারে, তাহলে মানুষজন সেখানে যেতে পারবে, এগ্রিকালচার প্র্যাকটিস করতে পারবে, সোনা খুঁজে পাবে, হীরা খুঁজে পাবে, সেটা তারা নিয়ে আসবে, ওইখানকার মানুষকে লুট করবে, নিয়ে আসবে, সেটা বাজারে বিক্রি করবে, সেখান থেকে লাভ হবে এবং সেই লাভটা ইনভেস্টরকে দেওয়া হবে। এবং থিঙ্ক অ্যাবাউট ইট, যে 1600-1700 সালে যে তখনও পর্যন্ত এর ব্যাংকিং সিস্টেম কিংবা এরকম কোনো কিছু নাই, কিন্তু সেই সময়েও মানুষ ইনভেস্ট করেছে বিকজ তাদের এই একটা মানে অ্যাসুরেন্স ছিল যে ইনভেস্টমেন্ট করলে সে যদি ওইখানে সে ট্রেজার খুঁজে পায়, তাহলে সে নিয়ে আসবে, বিক্রি করবে এবং আমাদেরকে প্রফিট দিবে। এবং এটা কিন্তু পার্সোনাল বিলিফের উপরে ডিপেন্ডেন্ট না, দিস ওয়াজ ভেরি মাচ স্ট্রাকচার্ড, যে স্টেট এখানে ইন্টারভিন করতে পারে এবং কেউ যদি এরকম 2 নম্বরই করে, তাহলে সে কখনোই আর বিজনেসে আসতে পারবে না, পিপলস ট্রাস্ট উইল বি লস্ট। এবং ফর এক্সাম্পল তুমি যদি ধরো হচ্ছে এই যে 1850-র দিকে 1820-র দিকে ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, যে লোকজন 10-12 জন লোক মিলে একটা ফ্যাক্টরি দিল, 10-12 জন ইনভেস্টর একসাথে হয়ে একটা ফ্যাক্টরি দিল, সেই ফ্যাক্টরি থেকে তারা টেক্সটাইল প্রোডাকশন করলো, এবং সেটা সারা বিশ্বে এক্সপোর্ট করলো। এই যে ফিনান্সিয়াল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ইউকেতে ওই সময় স্ট্রং ছিল বলেই অন্যান্য কোনো দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না হয়ে প্রথমে শুরু হয়েছে ইউকেতে, বিকজ that time UK was very much stable in terms of financial structure, in terms of administrative structure, in terms of like other legal factors, যার ফলে ইউকেতেই ফার্স্ট এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ঘটেছে। ওই সময় ইউরোপ কিন্তু একজন আরেকজনের সাথে যুদ্ধ করছিল, মানে একটু আনস্টেবল অবস্থাতে ছিল। ওইখানেও যে ইনভেনশন হয়নি তা কিন্তু না, বাট ইনভেনশনের সাথে সাথে তোমার হচ্ছে এই ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ডেভেলপ করাটাও ইম্পর্টেন্ট ছিল, যেটা বাংলাদেশে আমরা ওই সিস্টেমটা ডেভেলপ করতে পারি নাই, অথবা যতটুকুই ছিল সেটাকে আমরা কলাপস করে ফেলেছি, যার ফলে পিপলসের ট্রাস্ট যে ইনভেস্ট করবে সে টাকাটা
যে ইনভেস্ট করবে কোনো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেই কনফিডেন্সটা তার ছিল না কিংবা পায়নি সে। দুর্নীতি করে টাকা ইনকাম করা সেটা তো আলাদা বিষয় আর কি, কিন্তু এখনো দেখো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কেন আসলে ইনভেস্ট করছে না বাংলাদেশে, একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় চলে গিয়েছে। একটা চাকরি বাকরির অবস্থাও খুব খারাপ, বেশিরভাগ লোকজনই আসলে খুব কঠিন অবস্থায় আছে আর কি, কারণ they don't have any confidence on the institutions or banking system or the current regulations. They want the stability. A businessman wants stability. যে বিজনেসম্যান তো 2-4-5 টাকা ইনভেস্ট করে না, দে ইনভেস্ট লাইক 500 কোটি টাকা, 5,000 কোটি টাকা, এবং দে ওয়ান্ট স্ট্যাবিলিটি। যে আমি যখন আজকে ইনভেস্ট করছি, আমি তো আরো 2 বছর 2.5 বছর পরে রিটার্ন পাওয়া শুরু করব। ব্রেক ইভেনে যেতে গেলে আমার আরো 10 বছর লাগবে। তা আমি এই 10 বছরে আমার ইকোনমিক স্ট্যাবিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাবিলিটি যদি না থাকে, তাহলে তো সে ইনভেস্ট করবে না 10,000 কোটি টাকা। ওকে, এনিওয়ে, সো আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। সো এই কারণে আমাদের যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাও আমরা এখানে কম আসছে আর কি। সো ল্যান্ড ট্রাস্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা হলো, এখানে ল্যান্ড ট্রাস্ট বলছে, ল্যান্ড ট্রাস্ট ইজ এ লিগাল এগ্রিমেন্ট দ্যাট সেপারেটস ল্যান্ড ওনারশিপ ফ্রম ল্যান্ড ইউজ, allowing owner to retain their asset while enabling its development. That means ওনারশিপে কোনো চেঞ্জ আসে না, কিন্তু সেটার ফর্ম চেঞ্জ হতে পারে। যে ল্যান্ড ছিল, ল্যান্ড এগ্রিকালচারাল প্র্যাকটিস শুরু হয়েছে, অথবা ল্যান্ডের উপর একটা বিল্ডিং করে ভাড়া দিচ্ছে, সেখান থেকে ওনার্সরা বেনিফিট পাচ্ছে আর কি, এই ধরনের ইস্যুস। যেটা আমরা বললাম যে ল্যান্ড ট্রাস্ট আর ওয়াইডলি ইউজড ইন ইউএসএ, ইউকে এন্ড জাপান ফর হাউজিং, অ্যাসেট ম্যানেজমেন্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, মোস্টলি ইন আরবান এরিয়া। সো ল্যান্ড ট্রাস্ট এবং কোঅপারেটিভসের ভিতরে ডিফারেন্সটা হলো যে কোঅপারেটিভসে যারা ল্যান্ডের ওনার তারাই বেসিক্যালি কোঅপারেটিভসে থাকে, বাট এইখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, যে এইখানে ল্যান্ড ওনার একজন ট্রাস্টিকে, সেটা ব্যাংক হতে পারে অথবা একটা কোম্পানি হতে পারে, তার কাছে আসলে তার ল্যান্ডটা সমর্পণ করছে, ট্রান্সফার করছে, উইদাউট ট্রান্সফারিং দ্য ওনারশিপ, শুধুমাত্র একটা ইউজের রাইটটা ট্রান্সফার করছে, এবং ওইখান থেকে ব্যাংক কিংবা কোনো কোম্পানি বিজনেস করে তার যে প্রফিট সেটা আবার বেনিফিশিয়ারিজ ল্যান্ড ওনারও হতে পারে এবং নতুন আদার্স ইনভেস্টরও আসতে পারে আর কি, সেখান তাদেরকে সেই রিটার্নটা, প্রফিটটা শেয়ার করছে আর কি। ওকে, বাংলাদেশে এক মিনিট, আমি একটু আসছি। সো বাংলাদেশে ল্যান্ড ট্রাস্টের কিছু উপযোগিতা আছে, যেমন হচ্ছে মেগা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, অথবা ক্লাইমেট রেজিলিয়েন্স বিল্ডিং এর ক্ষেত্রে, অথবা ইভেন হাউজিং এর ক্ষেত্রে, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, যেটা আমরা বললাম যে একসাথে ছোট ছোট অনেক ল্যান্ডকে নিয়ে এটা করা যেতে পারে, এবং খাস ল্যান্ড ম্যানেজমেন্ট, যে খাস ল্যান্ডে যেটা আমরা গতকাল যেটা আলোচনা করছিলাম, যদি আমরা কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের মাধ্যমে এই খাস ল্যান্ডগুলোকে ম্যানেজ করতে পারি, both in rural areas or in urban areas, so we can generate some profits out of this trust. Okay, সো যার ফলে আমাদের আসলে কি করতে হবে, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যে ল্যান্ড ট্রাস্টটা ট্রান্সপারেন্ট করা এবং ল্যান্ড ট্রাস্ট যাতে কাজ করতে পারে সে ধরনের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কসটাকে ডেভেলপ করা, রিফাইন করা, অ্যামেন্ড করা। ট্রান্সপারেন্সি অ্যান্ড গভর্নেন্স, যে ল্যান্ড ওনার যে সে আসলে ট্রান্সফার করছে তার ইউজ, সেটা সেখানে যেন এক্সপ্লয়েট করা না হয়, কিংবা আদার্স কাইন্ড অফ ম্যাল ফাংশন, ম্যাল প্র্যাকটিস যাতে না হয় সেটা দেখা। ফিনান্সিয়াল রেগুলেশনস, যে ট্যাক্স কিংবা রেন্ট ক্যালকুলেশনস অথবা প্রফিট শেয়ারিং, সেই জিনিসগুলো যাতে
অ্যাড্রেস করা থাকে আর কি। ওকে, এর পরের মানে এইখান থেকে আমরা যেটা প্রপোজাল আসতে পারে যে আসলে এই ল্যান্ড ট্রাস্টটাকে আমরা বাংলাদেশে ল্যান্ড ট্রাস্ট শুরু হয়েছে ইন ফর্মস অফ কোঅপারেটিভস, বাট এটাকে আমরা প্রপারলি ল্যান্ড ট্রাস্ট, কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট এই মডেলে আসলে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি আর কি। এইটা কিছুটা ইনফর্মালি প্র্যাকটিস হচ্ছে, যেমন হচ্ছে আমরা গ্রামে গঞ্জে অনেক সময় দেখে থাকি, তোমরা নিজেরাও হয়তো দেখবা যে কোনো একজন ভদ্রলোক যারা আসলে একটু বিজনেস করছে অথবা কোনো কিছু করছে, সে বিভিন্ন মানুষের কাছ থেকে জমি নিচ্ছে আর কি। এটাকে আমরা হচ্ছে ওই যে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা আগে দিয়ে দেওয়া হয় ল্যান্ড ওনারকে, যতক্ষণ না পর্যন্ত সে টাকাটা জমা দিতে পারছে কিংবা ফেরত দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত ল্যান্ডে সে আসলে ইউজের রাইটটা পাচ্ছে আর কি, যে ইনভেস্ট করছে আর কি। সো দিস ইজ ভেরি মাচ ইনফর্মাল এবং ইন্ডিভিজুয়াল স্কেলে আর কি। সো ওইটাকেই আমরা বলছি যে কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের স্পেসিফিক রুলস রেগুলেশনসকে, এইগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাইলে হয়তো দিস কুড বি অ্যান ইফেক্টিভ ভেহিকল ফর housing, for economic development, for industrial development, as well as agricultural production increase. Okay. So this is all. আমরা এখানেই থামছি। আমরা শুধুমাত্র আজকে একটু সিএলটির আইডিয়াটা শেয়ার করার চেষ্টা করেছি। ওকে, আমি তোমাদেরকে একটা পিডিএফ দিব, এইখানে আরো ডিটেলসে বলা আছে, একটু বড় ডকুমেন্টস আর কি। সো রোববারটা আমরা একটু মানে এইটাকে একটু সেলফ স্টাডি মোডে নিয়ে যেতে চাই। ওকে, সো আমি যেই কমিউনিটি ল্যান্ড ট্রাস্টের যে পিডিএফটা দিব, এই পিডিএফটা তোমরা ইচ এন্ড এভরি ওয়ান তোমরা পড়বা, এবং কমিউনিটি ল্যান্ড ট্রাস্টটা কি এবং কিছু কিছু কোশ্চেন্স আমি তোমাদেরকে সেট অফ কোশ্চেন্স কিছু দিয়ে দিব আর কি। এই কোশ্চেন্সগুলো তোমরা অ্যান্সার খুঁজে বের করবা ওই পিডিএফ থেকে, এবং ওই কোশ্চেনগুলো নিয়ে আমরা রোববার ওই কোশ্চেনগুলো আমরা একটু বিভিন্ন জনকে আমরা সবার সাথে আসলে এটা আমরা ডিসকাস করব, যে প্রতিজন এক একটা যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিবে আর কি। সো এইভাবে আমরা ক্লাসটা কন্ডাক্ট করব, সো দ্যাট ইউ হ্যাভ এ ভেরি কংক্রিট আইডিয়া যে হোয়াট ইজ ল্যান্ড ট্রাস্ট, হাউ ইট ইজ অপারেটিং, অ্যান্ড how it's been in operation in UK, USA, or in Japan, and what's the situation in Bangladesh, and how we can improve the operation of CLT in Bangladesh as well. ওকে, সো এই ধরনের 4-5টা টপিকে 15 থেকে 20-25টার মতো কোশ্চেন থাকবে। সেই কোশ্চেন ব্যাংকও আমি তোমাদেরকে দিয়ে দিব। ইচ এন্ড এভরিওয়ান শুড গো থ্রু দ্য কোশ্চেন ব্যাংক অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য অ্যান্সার, এবং ওই অ্যান্সারগুলো নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট সানডেতে। ইজ ইট ওকে? ওকে, ওকে, গ্রেট। ওকে দেন, সো তোমাদের কোনো কোশ্চেন্স থাকলে আমরা কোশ্চেনে ডিসকাস করতে পারি, আদারওয়াইজ উইল ফিনিশ হিয়ার, অ্যান্ড নেক্সট উইকে আমরা মিট করবো ইনশাআল্লাহ। স্যার, আমাদের তো নেক্সট বুধবার সিটি রিলেটেড মানে কি টাইপ কোশ্চেন হতে পারে, একটু আইডিয়া দিতেন। সিটি তো জাস্ট 2টা কোশ্চেন থাকবে, ল্যান্ড গ্র্যাবিং এর তো আমরা বিভিন্ন ইস্যুই ডিসকাস করেছি আর কি। সো ওইখান থেকে এখন পার্টিকুলারলি কোনো কিছু বলা তো মুশকিল। আমরা ল্যান্ড গ্র্যাবিং আর একটা এসিজেড এর যে মেজর ইস্যুগুলো ডিসকাস করেছি, ওগুলো নিয়ে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করো, ওর ভিতর থেকেই আসবে আর কি। বাট যেহেতু ফোর্থ ইয়ারে আমরা একটু একদম জাস্ট মেমোরাইজিং লেভেলের কোশ্চেন আসবে না, যে এইটা কি ওইটা কি। কিছুটা একটু তোমার নিজে থেকে তোমার ওন থিঙ্কিং, ওন অ্যানালিটিক্যাল স্কিল, অথবা তোমার নিজস্ব অপিনিয়নটাকে একটু আমরা জাজ করার চেষ্টা করি আর কি, যে
ফোর্থ ইয়ার যেহেতু তোমরা আসলে জাস্ট 1 বছর পরে 6 মাস পরে গ্রাজুয়েট হয়ে যাবা, সো আমরা এটা এক্সপেক্ট স্যার করি আমরা যে থার্ড তুমি ইয়ার স্যার, মানে ফোর্থ ইয়ারে উঠবো হ্যাঁ, স্যার। আচ্ছা ওকে স্যার আমরা 3-2। 3-2 আচ্ছা 3-2 ঠিক আছে 3-2 নর্মালি আমাদের এখনকার যে সিলেবাস কিংবা যে স্টাডি সেখানে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারকে বলা হয় একটু হায়ার লেভেলের। সো ফোর্থ ইয়ার যেহেতু এখনো যাও নাই, তাহলে কোশ্চেনের প্যাটার্নটা একটু ধরো কিরকম হবে তাহলে একটু বলে দিই। এক্স্যাক্টলি কি কি ধরনের কোশ্চেন আসবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কিংবা বলাটা ঠিকও হবে না, বাট কোশ্চেনের প্যাটার্নটা কি হবে সেটা বলতে পারি। সেটা কিরকম যে ফর এক্সাম্পল একটু মেমোরাইজিং লেভেলের অল্প কিছু কোশ্চেন্স থাকতে পারে, যেমন দুটাই তো কোশ্চেন মাত্র, সো দুটা কোশ্চেনের ভিতরে একটা পার্ট থাকতে পারে যে 2 মার্কসের হাইয়েস্ট, যে কিছুটা মেমোরাইজিং, যে ফর এক্সাম্পল ল্যান্ড গ্র্যাবিংটা কি, অথবা এসিজেড এর হিস্ট্রিটা কি, এটা জাস্ট মেমোরাইজিং। এখানে তোমার তো আসলে তোমার নিজস্ব অন ইমাজিনেশন ইউজ করার কোনো কিছু নাই, হিস্ট্রিতে যেটা হয়েছে সেটাই বলতে হবে আর কি। সো বাদশাহ আকবর কি করেছে আর বাদশাহ হুমায়ুন কি করেছে এটা তো চেঞ্জ করার কোনো ওয়ে নেই। বাট বাকি মার্কসটা থাকবে হচ্ছে তোমার ওপিনিয়নটা জানার আমরা চেষ্টা করব, তুমি কতটুকু ক্রিটিক্যালি সেটাকে জাজ করতে পারছো আর কি। সো যদি ধরো কোশ্চেন হয় এরকম যে হাউ ফর এক্সাম্পল land grabbing in real estate sector happened and what are the possible impacts. সো হয়তো পসিবল ইম্প্যাক্টস এর আমরা কিছু কিছু ডিসকাশন করেছি, বাট ল্যান্ড গ্র্যাবিং এ তুমি যদি বাংলাদেশের কেস স্টাডিগুলো পড়ো তাহলে সেখান থেকে তুমি ইম্প্যাক্টসও খুঁজে বের করতে পারবা। সো সরাসরি হয়তো তোমার স্লাইডে কিংবা পেপারে নাও থাকতে পারে, বাট স্লাইডে আছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, রিয়েল এস্টেট সেক্টরে কি কি ধরনের ইম্প্যাক্টস হয়েছে, সেখান থেকে তোমার কিছুটা ইন্টারপোলেট করে নেওয়া আর কি, যে কিছুটা প্রেডিক্ট করা যে ল্যান্ড গ্র্যাবিং যদি এরকম হয় রিয়েল এস্টেট সেক্টরে, সো হোয়াট কুড বি দ্য পসিবল ইম্প্যাক্ট ইন প্ল্যানিং সেক্টর অথবা ইন হাউজিং সেক্টর, এবং সেটা তুমি অ্যাজ এ প্ল্যানার তুমি কিভাবে এটাকে ডিল করবা। সো কিছুটা কনসেপচুয়াল লেভেলের, কিছুটা অ্যানালিটিক্যাল লেভেলের তোমার নিজস্ব অন অপিনিয়ন জানার মতো করে কিছু পার্ট থাকবে কোশ্চেনের। ওকে, সো এই কারণে তুমি যখন হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং কিংবা এসিজেড পড়বা তখন একটা জাস্ট ধারণা রাখা যে এইটা আমি পড়ছি কেন পড়ছি, এবং এইটার আসলে পসিবল রিপারকেশন রিয়েল লাইফে কি, সেটা একটু জানার চেষ্টা করা। ওকে জি স্যার। হ্যাঁ ওকে দেন। সো তাহলে আমরা এখানেই শেষ করছি। আর ল্যান্ড ট্রাস্টের এই ডেটা পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সো রোববারে, বাট রোববারের আগেই আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংকও দিয়ে দিব, হয়তো আগামীকালকের ভিতরে কোশ্চেন ব্যাংকও দিয়ে দিব। সো ইউ গো থ্রু দ্য কোশ্চেন ব্যাংক অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য অ্যান্সার। ওকে okay then, thank you very much, have a good night and have a great weekend. Thank you. থ্যাংক ইউ স্যার। Thanks.